ঠিক, মানে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল এবং অনেক হ্যাঁ, আগে সতর্ক হওয়াটা উচিত ছিল, খুব জরুরি ছিল। সতর্ক। একদমই দিদি, বাংলাদেশি সংস্কৃতি প্রেমী বহু মানুষ, তারা কিন্তু কোনো কথা বলছেন না। আর জানিয়ে এপারের বহু মানুষ চিন্তিত, যেমন মোশাররফ করিম, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, কেউ কোনো কথাই বলতে পারছেন না। এমনকি রাহুলের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কেন, কি মনে হয়? এটা আমরা যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, হুম। যথেষ্ট প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা এখন দেশে আছেন তারা নিরাপত্তার কারণেই কিছু বলছেন না, কারণ তাদের বিরুদ্ধে এই তো এই যে জামাতি জঙ্গি দল খুব ক্ষেপে আছে এবং তাদেরকে হয়তো সামনে পেলে মেরেও ফেলতে পারে। এবং এত মানুষকে আহ, মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে, তো তারা সবাই তটস্থ, তারা মুখ খুললে বিপদ হবে এই কারণে মুখ খুলছে না। কিন্তু যারা দেশের বাইরে আছে তারা হুম। সোশ্যাল মিডিয়ায় খুব প্রতিবাদ করছে, সেটা যেহেতু তাদের গ্রেফতার হওয়ার ভয় নেই তাই করতে পারছে। কিন্তু দেশে অনেক বুদ্ধিজীবীকে, তারপর সাংবাদিককে তারা জেলে ঢোকানো হয়েছে মিথ্যে মামলা দিয়ে। এইসব দিদি, কে হচ্ছে। কোথায় আছেন, কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে বা কথা বলা সম্ভব হয়েছে? দেখুন, যারা তো সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে পারছেন না বা অ্যাক্টিভ নয় এই মুহূর্তে, সেক্ষেত্রে যারা বাংলাদেশে রয়েছেন, বহু সংস্কৃতি প্রেমী মানুষ, তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ হয়েছে আপনার, বা কেমন আছেন তারা, কিছু খোঁজ রয়েছে? তারা কেমন আছে তা আমরা অনুভব করতে পারছি। সোশ্যাল মিডিয়া একটা বড় খুব এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় একটা মিডিয়া, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়ায় কোনোই খবর আসছে না। এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা আওয়ামী লীগের কাউকে মেরে ফেলা হচ্ছে বা গুম করে দেওয়া হচ্ছে বা গ্রেফতার করা হচ্ছে, এই খবরগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আসছে। এখন ওরা কেমন আছে, কারা ব্যক্তিগত যোগাযোগ যাদের সঙ্গে আছে তার খবর পাচ্ছি, তারা সবাই আত্মগোপন করে আছে। উম, আর যারা উম, যারা ওই যে বললাম যারা দেশের বাইরে আছে হুম। তারাই শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারছে। ভেতর থেকে যারা প্রতিবাদ করছে তারা ছদ্মনামে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়। সংস্কৃতির দেশ বলা হয় বাংলাদেশকে, আর সেখানে নাটক, গল্প, লেখা, সমস্ত কিছু তো এখন সিনেমা, সিনেমা তৈরি, এবং জয় বাংলা বলা যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতি। হ্যাঁ, সুতরাং বুঝতে হবে মৌলবাদীরা ক্ষমতা এলে কি করতে পারে। সমস্ত ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেললো, স্বাধীনতার জাদুঘর ভেঙে ফেললো এবং তারা এই ভারতের সঙ্গে সম্পর্ক অলমোস্ট ছিন্ন করে তারা পাকিস্তানি গায়কদের এনে গান গাওয়াচ্ছে, কাওয়ালি গাওয়াচ্ছে। একেবারেই সেই আফগানিস্তান যেভাবে যাচ্ছিল ওইভাবেই যাচ্ছে। গান বাজনাও আবার অন্যদিকে বন্ধ করা হচ্ছে, কোনো কোনো বাজারে মেয়েরা আসতে পারবে না তাও বলা হচ্ছে। সুতরাং খুবই অন্ধকার দিকে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে খুবই অন্ধকারের দিকে তলিয়ে যাবে দেশ। দিদি, এই এই সোনার দেশকে বাংলা বাঁচাতে কতটা হলে, তাহলে পিছিয়ে গেল সেখানে মানবতা? আসলে এটা হঠাৎ করে তো হাসিনা চলে যাওয়ার পর তো পেছোয়নি। হাসিনা এবং অন্যান্য অন্যান্য যে সরকার ছিল দেশ, মানে স্বাধীনতার পর, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তারা সবাই ধর্মকে ব্যবহার করেছে নিজের পলিটিক্যাল স্বার্থে। এবং তারা সবাই ক্ষমতায় ক্ষমতা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। কেউ এইরকম গণতন্ত্রকে উম উপেক্ষা করেছে প্রায় সবাই। এবং ধর্মকে যেহেতু ব্যবহার করেছে, এইসব মসজিদ মাদ্রাসা গড়ে দিয়ে, এইসব ওয়াজ মাহফিলের আয়োজন করে তারা তারা দেশকে সমাজকে অনেক পিছিয়ে দিয়েছে। এই মৌলবাদীদের চাষ করেছে ওরা, এইসব ধর্মান্ধদের চাষ করেছে। হিন্দুরা নির্যাতিত হয়েছে প্রতি সরকারের আমলেই। এমনকি হাসিনার সময়েও হিন্দুরা নিরাপত্তা পায়নি, নির্যাতিত হয়েছে। হাসিনার সময়ই মৌলবাদী উম, মানে কারখানা, যেগুলো আমরা ফ্যাক্টরি বলি ওই মসজিদ মাদ্রাসাকে, তা খুবই অ্যাক্টিভ ছিল এবং প্রচুর জিহাদি মৌলবাদী তৈরি হয়েছে। হাসিনার সময়ই তো ব্লগার হত্যা করেছে যে জিহাদি জঙ্গি গোষ্ঠী। সেই জঙ্গি গোষ্ঠী যাদেরকে যাদেরকে যারা জেলে ছিল এই অপরাধের কারণে, তাদের সবাইকে জেল থেকে মুক্তি দিয়েছে ইউনূস। এখন সেই জঙ্গিরা উম, এখন এখন বাইরে, এখন বাইরে, জেলের বাইরে।
সুতরাং সুতরাং এই সরকারের উদ্দেশ্য আমরা বেশ বুঝতে পারি। এই সরকার ইসলামী শাসন কায়েম করতে চাইছে, ভারতের সঙ্গে শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, এবং দেশকে দেশকে একেবারেই একেবারেই মানে ইসলামিক দেশ মানেটা কি, যেখানে যেখানে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না, নারীর কোনো অধিকার থাকবে না, সেদিকেই যাচ্ছে। কোনো সংস্কৃতির কিচ্ছু থাকবে না, গান বাজনা, ইসলামে গান বাজনা হারাম, সুতরাং গান বাজনা বন্ধ। হ্যাঁ, সেই সবই তো করা হচ্ছে, সেই সবই করা হচ্ছে, খুব দ্রুতই করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়েছে। এটা যে কখনো এই ধরনের মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বা স্বাধীনতা বিরোধী শক্তি, যুদ্ধাপরাধীরা যে কখনো ক্ষমতায় আসবে, এটা তো আমরা কল্পনাও করিনি। সে কারণে ঠিক এখান থেকেই দিদি, যেখানে আপনি বাংলাদেশের এই পরিস্থিতিকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন, যেখানে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, যেখানে আপনাদের মতো শিল্পী সাহিত্যিকের জন্ম, সেখানে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? মৌলবাদের জন্ম হলো কি করে? বীজটা কি অনেক আগেই বপন করা হয়েছিল সেখানে? সেটাই তো বললাম, বীজটা অনেক আগে থেকে প্রতি সরকার যেহেতু ধর্মকে ব্যবহার করতে চেয়েছে নিজের পলিটিক্যাল স্বার্থে, সেই ধর্মকে ব্যবহার করতে গিয়েই এই মৌলবাদীদের জন্ম দিয়েছে। তারাই মসজিদ মাদ্রাসায় কি হচ্ছে দেখেনি, ওখানে যে জিহাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, ওখানে যে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ওখানে যে ইসলামী শাসনের পক্ষে কথা বলা হচ্ছে এবং বাচ্চাদের, সেই শিশু কিশোরদের মগজ ধোলাই করা হচ্ছে, সেগুলো তো সব সরকারই জানতো, কিন্তু ব্যবস্থা নেয়নি। সেই কারণেই এই হাল এই দেশের এখন এইরকম। সেই আমাকে যখন 30 বছর আগে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, কেন? যেহেতু এই ধর্মান্ধরা মৌলবাদীরা জিহাদিরা আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সরকার সেখানে আমার বিরুদ্ধে অ্যাকশন নিল। ওই মৌলবাদীদের বিরুদ্ধে, যে ফতোয়াবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, যারা আমার মাথার মূল্য ঘোষণা করেছিল যে ইসলামী মৌলবাদী দল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যদিও ফতোয়া বাংলাদেশে ইল্লিগাল, কিন্তু একজন নিরীহ লেখকের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিল, আমাকে দেশ থেকে বের করে দিল। এই 30 বছর আগেই কি বোঝা যায়নি দেশ কোন দিকে যাচ্ছে? আজকে তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক, বীজটা বপন হয়েছিল অনেক আগেই। আপনার কথা অনুযায়ী দিদি, পাকিস্তান নাকি ভারত, কি মনে হয় আপনার, সত্যি কি উপকার করতে পারে বাংলাদেশকে? ভারতই তো উপকার করেছিল এবং ভারত উপকার করবে। পাকিস্তানের সঙ্গে তো কোনো সম্পর্কই ছিল না। বাংলাদেশ তো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে বেশ ছিল। আর ভারত প্রতিবেশী দেশ, বা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দূরত্ব 1000 মাইল। সেখানে ভারত তো প্রতিবেশী নয়, পাকিস্তান তো প্রতিবেশী নয়। ঠিক দিদি, ভোট কি হবে? শান্তি ফিরবে? কোন পথে সমাধান, কি মনে হয় আপনার? না, সেটাই তো আশা করছি, ফিরতেই হবে। এখন যে রাজনৈতিক দলগুলো তো চাপ দেবে নির্বাচনের জন্য। যদি নির্বাচন হয়, তাহলে আমার বিশ্বাস যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে। এই জামাতি ইসলামী ক্ষমতা মানে ভোট পাবে না। আর যদি ভোট পায় তাহলে কিন্তু খুব বিপদ, তাহলে দেশ কিন্তু আবার পিছিয়ে যাবে। ইসলামী শাসন কায়েম করবে জামাতে ইসলামী। সুতরাং এই কারণেই বলছি, আওয়ামী লীগ এবং বিএনপি কে, মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, সবাইকে এক হয়ে সবাইকে জোট বেঁধে এই মানে স্বাধীনতার বিপক্ষের শক্তি, যুদ্ধাপরাধী জামাতে ইসলামকে হটাতেই হবে। তা না হলে কিন্তু দেশকে বাঁচানো যাবে না। দেশ ইসলামী শাসন কায়েম হবে দেশে, এবং দেশ তলিয়ে যাবে অন্ধকারে। একেবারেই দিদি, আপনার মতো আমরাও চাই যে ওপার বাংলায়, বাংলাদেশে, সোনার বাংলায় শান্তি ফিরে আসুক, এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা দ্রুত মিটে যাক, সমাধান হয়ে উঠুক। অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান সময়, মূল্যবান মতামত দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, নমস্কার।